প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন ফার্মাকোলজি বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার ওয়াইজা রহমান 1980 সালের জুলাইয়ে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে মেডিকেল কলেজ ফর উইমেন থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি, এই কথাটা এখন ব্যাপক প্রচারিত আমরা শুনতে পাই, বিষয়টি আসলে কি? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আসলে এই সময়ে আমরা বলতে পারি যে একটি বার্নিং ইস্যু, কিন্তু খুব দুঃখজনক হলেও সত্য, আমরা বাংলাদেশের সাধারণ জনগণ এবং মানুষ আমরা বুঝতে পারি না যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিংবা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কি কিংবা কাকে বলে, সেটা একটু জানতে চাই। আমি খুব সহজভাবে একদম আমরা সাধারণ সকলে যেন বুঝতে পারে সেভাবে বলার চেষ্টা করব। একজন রোগী, আমরা যে কোনো অসুখের জন্য, একটা ইনফেকশনের জন্য একটি অ্যান্টিবায়োটিক খাই, এবং অ্যান্টিবায়োটিক এই নামটা কিন্তু মোটামুটি আমরা একদম শিক্ষিত অশিক্ষিত সব মহলে আমরা জানি এবং আমরা বলি যে অ্যান্টিবায়োটিক ক্যাপসুল দিয়েছে, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিয়েছে, এরকম। তো অ্যান্টিবায়োটিকটা যখন আমরা খাই, সেটা কিন্তু আসলে যখন একজন চিকিৎসক দিবেন, সেটি আপনি জানেন যে একটি নির্দিষ্ট সময় খেতে হবে এবং একটা নির্দিষ্ট সময় পর পর, যে দিনে কতবার উনি খাবেন এবং কত দিন খাবেন, এভাবে করে একটা প্রেসক্রিপশনে লেখা থাকে। কিন্তু প্রায়শই যেটা হয় যে আমরা ওষুধটা ঠিক এরকম কোনো নিয়মকানুন, এমনকি চিকিৎসকের কোনো প্রেসক্রিপশন ছাড়াই খেয়ে ফেলি। তখন যেটা হয় যে আমার আসলে যখন আমরা কখন খাচ্ছি, ইনফেকশন আমার হয়েছে, আমার শরীরে অনেক ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস বা যদি বলি জীবাণু, তারা খুব দৌড়দৌড়ি করছে, আমি অসুস্থ হয়ে পড়েছি, প্রচুর পরিমাণে জীবাণু আমার শরীরে, তাদেরকে মেরে ফেলার জন্যই কিন্তু অ্যান্টিবায়োটিক। তো আমার যেটা হলো যে আমার অ্যান্টিবায়োটিক আমি পেলাম, কিন্তু সেই অ্যান্টিবায়োটিকটা যথাযথ পরিমাণে বা যথাযথ কাজের হলো না। তো তখন কি হবে, এমনিতে যখন অ্যান্টিবায়োটিকটা যখন খাচ্ছে একজন মানুষ, তখন ব্যাকটেরিয়ার সাথে সাথে কিন্তু অ্যান্টিবডি তৈরি করছে, এবং যখন যথেষ্ট পরিমাণে এবং সঠিক নিয়ম উপায়ে একজন মানুষ অ্যান্টিবায়োটিক গ্রহণ করছে না, তখন শুধুমাত্র ব্যাকটেরিয়াগুলো দুর্বল হয়ে যাচ্ছে, আর কিন্তু জি না, ব্যাকটেরিয়া মারা যাচ্ছে না। এবং এই জীবাণু যখন মারা যাবে না, সে কিন্তু ভিন্ন ভিন্ন একটি উপায় খুঁজবে যে সে কিভাবে বেঁচে থাকবে। আপনি যেভাবে বেঁচে থাকতে চাচ্ছেন, ব্যাকটেরিয়া কিংবা জীবাণুও বেঁচে থাকতে চাচ্ছে। তো তখন সে কি করবে, যে সে ভিন্ন ভিন্ন উপায়ে আরও শক্তিশালী, তার বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেছেন, সেও আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং সে আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনি কিন্তু ততদিনে অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিয়েছেন কিংবা খাচ্ছেন না, এবং তখন এরা যখন খুব শক্তিশালী হয়ে আপনার শরীরে বসে আছে। আরেকটা জিনিস, আমরা আমার জীবন, একটা মানুষের জীবন যতদিন, ব্যাকটেরিয়ার জীবন কিন্তু হয়তো বা কয়েক ঘন্টা কিংবা আমাদের দিন হিসাবে হয়তো 2-1 দিন। তো সে কিন্তু লক্ষ লক্ষ ইয়েতে চলে যাচ্ছে, প্রলিফারেশনে চলে যাচ্ছে সে, এবং তার কিন্তু ওই অন্য প্রজন্ম চলে আসছে, লক্ষ লক্ষ প্রজন্ম চলে আসছে। তো এভাবে করে সে অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। এবং আরেকটি ব্যাপার, আপনার অ্যান্টিবায়োটিকটিকে কিন্তু সে চিনে রাখলো, এরপরে যখন আপনি দিবেন, তখন সে কখনোই আর কাজ করবে না, এবং খুব ভয়ঙ্কর কোনো ইনফেকশন কিংবা অসুস্থতায় আমাদের চিকিৎসকদের হাতে সেই রোগীর জন্য কোনো অ্যান্টিবায়োটিক থাকবে না, এবং সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে, এবং খুবই একটি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমরা
চলে যাব। একজন মানুষ, যেটি আপনি বলছিলেন যে অ্যান্টিবায়োটিকের বিভিন্ন ডোজ থাকে, যে এই অ্যান্টিবায়োটিকটা 8 ঘন্টা পর পর খেতে হবে, কিংবা এটা 12 ঘন্টা পর পর খেতে হবে, কিংবা এটা 24 ঘন্টা পর পর। এইটা অনেক সময় আমরা এই ঘন্টা না মেনে 8 ঘন্টার জায়গায় 4 ঘন্টা পর বা 16 ঘন্টা পর এরকম যদি খাই, অথবা যেটা 7 দিন খাওয়ার কথা সেটা 3 দিন খাওয়ার পরে তার লক্ষণ চলে গেছে, জ্বর তো কমে গেছে, আমার ব্যথা কমে গেছে, বন্ধ করে দেই, তাহলে কি ক্ষতি হতে পারে? হ্যাঁ, আসলে অযৌক্তিকভাবে অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার রোধ করাটাই আমাদের উদ্দেশ্য। এবং এই যে অপ্রয়োজনীয়ভাবে, কিন্তু অপ্রয়োজনীয় কিন্তু এটা চিকিৎসকের মনে করতে হবে। রোগী যদি মনে করে যে আমার 2 দিন জ্বর কমে গেছে, আমি আর অ্যান্টিবায়োটিক খাবো না, এখানেই তো সমস্যা। আর আসলে খুব দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের এই অ্যান্টিবায়োটিক গ্রহণ সংক্রান্ত যেসব গবেষণা হয়েছে, সেখানে দেখা গেছে যে 48% রোগী যারা অ্যান্টিবায়োটিক কিনেন দোকান থেকে, তারা সিঙ্গেল ডোজ কিনেন, মানে একটি অথবা 2টি ট্যাবলেট ক্যাপসুল কিনেন। এবং এটি আমাদের এই ভয়ঙ্কর পরিস্থিতির দিকে খুব যেতে ত্বরান্বিত করছে। কিন্তু কমনলি কোন কোন রোগে অ্যান্টিবায়োটিক প্রয়োজন পড়ে, এবং সে কোন, এর মধ্যে আপনাদের গবেষণা কি বলে কোন ধরনের রোগীরা অ্যান্টিবায়োটিক পূর্ণ মাত্রায় গ্রহণ করে না, হয় ডোজ মেনটেন করে না, অথবা পরিপূর্ণ সময় খায় না? এখানে পরিপূর্ণ সময় বলতে, যখন রোগী চিকিৎসকের কাছে আসবেন, চিকিৎসক কিন্তু তাকে অবশ্যই তখন তাকে প্রেসক্রিপশনে যেটা ব্যবস্থাপনা পত্রে কিন্তু লিখে দিবেন যে আপনি এই ওষুধটা এত ঘন্টা পর পর এতদিন খাবেন, সেটা খাবার আগে কিংবা পরে কিংবা দুধের সাথে খেতে পারবেন না, সব সুন্দর করে তাকে লিখে দিবেন। কিন্তু এখন সমস্যাটা হয়েছে কি, আমরা সবাই চিকিৎসক, শুধু হয়তো আমাদের ডিগ্রি নেই। আমাদের দেশের সাধারণ জনগণের সমস্যাটা এরকম হয়েছে, এবং তারা যেটা করছে, তারা ফার্মেসিতে চলে যাচ্ছে, এবং এটাও গবেষণা দেখা গেছে 92% ওষুধ বিক্রি হয় ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া। এবং আমরাও যদি অনেক সময় যদি একটু জ্যামে পড়েও একটু খেয়াল করি, একটা ফার্মেসির দিকে তাকাই, কয়টা লোক হাতে একটা প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কিনতে গেছে। এটা আসলে আমাদের দেশে একটা সাধারণ ঘটনা হয়ে যাচ্ছে। এবং এই ওষুধটা তারা যখন কিনছে, তারা তো জানেই না যার কাছ থেকে কিনছে, প্রেসক্রিপশনের ব্যাপারটাই তাদের মধ্যে নেই। এবং ওই পল্লী চিকিৎসক কিংবা আপনার ওইখানে যে ফার্মেসির যে ভদ্রলোক তাকে ওষুধটা দিচ্ছেন, ধরে নিলাম যে একজনের বারবার টয়লেট হচ্ছে, ডায়রিয়া কিন্তু আসলে আমরা ধরেই নিই, বিশেষ করে বাচ্চাদের ডায়রিয়া, যেটা ভাইরাস দিয়ে হবে, এবং রোটা ভাইরাল ডায়রিয়া বলি আমরা এটাকে। তো রোটা ভাইরাল ডায়রিয়ায় আমাদের অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নাই, তো ভাইরাস দিয়ে হয়েছে, এবং কিংবা সাধারণ সর্দি জ্বর, ভাইরাল ফিভার। জি জি জি, এখানে অ্যান্টিভাইরাল কিন্তু আমরা দেই না। আমার আজকে যদি সর্দি কাশি ঠান্ডা ধুলাবালিতে লাগে, আমি কিছু ওভার দ্য কাউন্টার ড্রাগ খাবো। কিন্তু ও যখন ফার্মেসিতে যাচ্ছে, ফার্মেসিওয়ালারও এটা রুজি, তারও ওষুধ বিক্রি করতে হবে, তার ওই সাধারণ ওরসালাইন বিক্রি করলে হচ্ছে না, সে তখন বলে দিচ্ছে আপনি এক কাজ করেন, খুব স্বাভাবিক, এটা আমাদের দেশে সবাই নামেই চিনে, আপনি 2টা মেট্রোনিডাজল নিয়ে যান, কিংবা আপনি 2টা আরও অন্য ওষুধ এরকম করে তাকে দিয়ে দিচ্ছে যে আপনি এইটা 2টা সিপ্রোফ্লক্সাসিন, 2টা মেট্রোনিডাজল সকাল বিকাল খান, দেখবেন আপনার ঠিক হয়ে গেছে। এখন দেখেন রোগী কী করছে, সে কিন্তু খুব খুশি, এবং সে তার সমস্যাটা কমে যাচ্ছে, সে খুব হ্যাপি। এবং আশেপাশে তার পরিবারের বা অন্যদের যখন এরকম কোনো সমস্যা হচ্ছে, সে আবার তখন প্রেসক্রাইব করছে, তুমি এই ওষুধ একইভাবে আমার কমে গিয়েছিল, তুমি এটা খেয়ে নাও। এই যে এভাবে খেলে কি ক্ষতি হতে পারে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এ থেকে আমাদের উত্তরণ দরকার। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সির যে বিষয়টা ঘটছে ব্যাপকভাবে, সেখান থেকে আমরা মুক্তি চাই। কি করে মুক্তি পাবো সে বিষয়ে আমরা শুনবো আগামীকাল এই অনুষ্ঠানে। আজকের মতো আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি নিয়ে অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে ব্যায়াম ভিত্তিক নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। ব্রিজ মুভমেন্ট, এই ব্রিজ মুভমেন্টের কারণে যে জিনিসটা হবে, ইউর লোয়ার ব্যাক উইল বিকাম মোর স্ট্রঙ্গার। এবং এই মুভমেন্টটা লোয়ার ব্যাক ইঞ্জুরি, লোয়ার ব্যাক হিলিংয়ের ক্ষেত্রে ইজ ভেরি ভেরি কমন। এবং
যে কোনো জায়গায় গেলে, যে কোনো ফিজিওর কাছে গেলে, যে কোনো জায়গায় গেলে এই এক্সারসাইজটা আপনাকে দেবে, কারণ ইটস ভেরি গুড ফর লোয়ার ব্যাক মানে হিলিং প্রসেস অর মানে মেকিং দ্য লোয়ার ব্যাক স্ট্রঙ্গার। এবং এটা এতই সেফ যে এটা যে কোনো লোকই যে কোনো ইঞ্জুরি লেভেলে যদি তিনি এটা মানে করতে পারবে, এটা কোনো সেফটি রিকোয়ারমেন্টস না, কারণ ইটস ভেরি সেফ মুভমেন্ট। এখন দেখুন আমরা কীভাবে এই ব্রিজিং মুভমেন্টটা করি। তবে এটাকে আমরা একটা মডিফাই করেছি। মডিফাই করার হচ্ছে রিজন হচ্ছে যাতে মোর স্ট্রঙ্গার হয়, মোর স্ট্রেচড আউট হয়, এবং যাতে আপার ব্যাকটা এটার সাথে একটু ইনভলভ হয়, যাতে আমরা দুই দিক দিয়ে বেনিফিটটা পাই, এবং নেক মাসল যাতে একই সাথে একটু স্ট্রেই হয়, স্ট্রঙ্গার হয়। এখন দেখুন এক্সারসাইজটা কীভাবে করছে। ওকে, এই অবস্থায় যখন আমি বলবো ব্রিথ ইন, ইউ সি দ্য মুভমেন্টস। ওকে, ব্রিথ ইন, হাতটা চলে যাচ্ছে, তার মানে ইটস হি স্ট্রেচিং আউট, স্ট্রেচিং আউট, কন্ট্রাক্টিং দ্য লোয়ার ব্যাক, এবং এর সাথে যে জিনিসটা চলছে অলসো স্ট্রেচিং দ্য নেক মাসল। ওকে, ব্রিথ ইন, ওকে, ব্রিথ আউট, ব্রিথ ইন, breathe out. So it's the movement of the lower back and the stretching of the neck muscle as well with the shoulder blade as well. Okay, breathe out. এবং সেম টাইম যে জিনিসটা হবে আপনার রোটেটর কাফটাও কিন্তু একটু ফ্লেক্সিবল হচ্ছে, কারণ আপনার যদি নেক মাসল উইকনেস থাকে দ্য রোটেটর কাফ কয়েকদিন পরে জিনিসটা হবে, ইনজুরি হবে, বা রোটেটর কাফ যদি ইনজুরি থাকে ইট উইল ফলো টু দ্য নেক মাসল অ্যাজ ওয়েল। সুতরাং একই সাথে অন্য আনুষঙ্গিক সমস্যাগুলো কীভাবে ডিল করা যায় সেই জিনিসটা আমরা প্র্যাকটিস করছি। ওকে, ব্রিথ ইন, ব্রিথ আউট। ওকে, এখন এই অবস্থায় হাতটা আর মুভমেন্ট করবে না, হাত এই অবস্থায় থেকে ব্রিথ ইন। ওকে, এই অবস্থায় ইউ স্টে দেয়ার ফর কাপল অফ সেকেন্ডস, যেটা আমরা বলি 30 seconds ইজ গুড এনাফ। ওকে, lower back is getting stronger and the neck muscle is getting stretched out. The shoulder blade is also getting working. The rotator cuff is stable. Okay, the thighs are getting active. The hip muscle is also getting active. Okay, down. ওকে, এটাকে আমরা বলি হচ্ছে ব্রিজ। এটা আসলে একটা জিনিস খেয়াল করবেন যে কোনো ইয়োগা পোস্টার কিন্তু আমরা স্ট্যাটিক অবস্থায় থাকি। ওকে, আপ, কিন্তু আমরা যখন এই লোয়ার ব্যাকের যে সমস্ত আমরা থেরাপিউটিক ইয়োগাগুলো করছি, আমরা কিন্তু সবসময় ডাইনামিক মুভমেন্টে আছি, মানে উই আর মুভিং, মোবাইল। কারণ হয় কি, যখন আমরা নর্মাল মুভমেন্টে থাকি, যখন স্টেবল থাকি, আমরা কিন্তু নর্মালি কিন্তু এভাবে মুভ করি না, আমরা কিন্তু সবসময় মুভমেন্টে থাকি। কিন্তু যখন আমরা একটা পোস্টারে গিয়ে থাকি, জাস্ট ওখানে ব্লাড সার্কুলেশনটা আনছি, তখন তখন দেখা যাচ্ছে যে উই আর ফিলিং বেটার। যখন আমরা অন্য লাইফস্টাইলে চলে যাই, আবার দ্য প্রবলেম অকার্স। এই জন্য আমরা কী করছি, যে এক্সারসাইজটাকে সিমুলেট করছি টু দ্য প্রপার লাইফস্টাইল। যে আমরা যে প্রপার লাইফস্টাইল থাকবো, ওটা কিন্তু একটা মোবাইল থাকবে। সুতরাং এক্সারসাইজের বেনিফিটটাও যদি মোবাইল অবস্থা নেওয়া যায়, তাহলে কিন্তু এটাকে বলবো আমরা পার্মানেন্ট বেনিফিট। আর তাহলে কিন্তু পার্মানেন্ট বেনিফিটও আপনি পাবেন না, শুধুমাত্র মেনটেনেন্স অথবা শুধুমাত্র মানে হেলথ বেনিফিটটা পাবেন, কিন্তু যে কারণে আপনি চাচ্ছেন জিনিসটা সেটা কিন্তু আপনি পাবেন না। প্রিয় দর্শক, আমরা জানি সিম অত্যন্ত পুষ্টিকর একটি তরকারি, তাই চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে জেনে নেই সিম কেন খাবেন, কতটা খাবেন। শীতকালীন সবজির মধ্যে শিম খুব পরিচিত একটি সবজি, ছোট বড় সবারই শিম খুব পছন্দ। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই শিমের রয়েছে কী ধরনের পুষ্টিগুণ। প্রথমে আসছি, শিম জাতীয় যে খাবারগুলো আছে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। ফাইবার হচ্ছে খাদ্য আঁশ, যা আমাদের পেটকে ভরে রাখতে সাহায্য করে। বিশেষ করে যারা ওয়েট লুজ করতে চান, ডায়েট প্ল্যানিংয়ে আছেন, তারা কিন্তু এ ধরনের সবজিকে আপনার ডায়েটে রাখতে পারেন। পাশাপাশি এটি আমাদের কোলন ক্যান্সার থেকে রক্ষা করে, কারণ খাদ্য আঁশ যত খাবো আমরা বডিকে ডিটক্স করবে। ডিটক্স হচ্ছে গিয়ে আমাদের কোলন পরিষ্কার করবে, যার থেকে আমাদের ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। এরপর এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। ভিটামিন এ আমাদের চোখের সুস্থতা রক্ষার পাশাপাশি আমাদের হেয়ার এবং আমাদের যে স্কিন আছে তার সুস্থতা রক্ষা করে। এর পাশাপাশি হচ্ছে ভিটামিন এ এবং ভিটামিন সি দুটোই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হচ্ছে শরীরে প্রতিরোধের কাজ করে। আমাদের যত রোগ প্রতিরোধ ক্ষমতা আছে তা কিন্তু এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থেকেই আমরা পেয়ে থাকি। ভিটামিন সি এছাড়াও আমাদের স্কিনের সুস্থতা রক্ষা করে। এতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। পটাশিয়াম আমাদের ব্লাড ভেসেলকে সুস্থ রাখতে সাহায্য করে। এই পটাশিয়ামকে আমাদের হাই ব্লাড প্রেশার থেকে আমাদের স্বাস্থ্যকে রক্ষা করে, যা হার্টকে সুস্থ রাখতে বরাবরই সুস্থ রাখে। খেয়াল রাখতে হবে এই শিম বেশি পরিমাণে খাওয়া যাবে না।
যে কোনো খাবারই পরিমিত বোধে খেতে হবে। শিম জাতীয় খাবার বেশি পরিমাণ খেলে পেটে গ্যাস সহ বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, বিশেষ করে যাদের কিডনি প্রবলেম আছে, যাদের ইচিংয়ের প্রবলেম আছে এবং অ্যালার্জি প্রবলেম আছে, তারা এই ধরনের খাবারটাকে এড়িয়ে চলবেন। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। শীতে খুশকির সমস্যা বেড়ে যেতে পারে। 2% কিটোকোনাজল সমৃদ্ধ শ্যাম্পু সপ্তাহে 2 দিন ব্যবহার করুন, সমস্যা কমে যাবে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের আগামী পর্বে আপনার জন্য যা রয়েছে, আমরা যখন অ্যান্টিবায়োটিক খাই কিংবা খাবো, সেখানে আমাদের কিছু ভুল থাকে এবং সেই ভুলের কারণে যখন অ্যান্টিবায়োটিক কাজ করে না, সেটাকে আসলে খুব সংক্ষেপে আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলা হয়। কেন হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে কেন আমাদের জীবাণুগুলি? আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু বলেছে যে 1950 সালে প্রতি 3 সেকেন্ডে পৃথিবীতে একজন মানুষ মারা যাবে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।